সপ্তম অধ্যায় সেট সম্পর্কে আমরা জানবো। কুকারিজের দোকানে গেলে মানে রান্নাবান্নার জিনিসপত্র যে পাওয়া যায়, কুকারিজের দোকানে গেলে টি সেট কিনি, তারপর ডিনার সেট কিনি, বাসায় দেখবে সোফা সেট। এটা সেট বলা হয় এই কারণ দেখো এখানে কতগুলো জিনিস নিয়ে কতগুলো উপাদান নিয়ে একটা সেট হয়। যেমন ধরো ডিনার সেটে কি 6টা থালি বাটি এই ধরনের মিক্স একসাথে থাকে, ওইগুলাকে একসাথে একটা সেট বলা হয়। আবার দেখো সোফা সেট, দেখো 2টা চেয়ার আর একটা বড় আর তিন চেয়ার একটা বড় চেয়ার একসাথে মিলে এই ধরনের সেট হয়। আবার টি সেট দেখবে 6টা কাপ বা 12টা কাপ একসাথে নিয়ে একটা চায়ের সেট হয়, কাপের সেট হয়, এটাকে আমরা টি সেট বলি। তো এই ধরনের সেট আমাদের প্রতিদিনই আমরা ব্যবহার করি সেট শব্দটি। এবং বইয়ের যে সেট, তোমাদের যে ক্লাস 6-এর বইয়ের সেট, 7-এর বইয়ের সেট, 8-এর বইয়ের সেট, 9-এর বইয়ের সেট, এখানে সেট দেখো তোমাদের ক্লাস 8-এর যে বইয়ের সেট, তোমরা কি এক সেট বই পাইছো সবাই। এক সেট বই মানে কি, ওখানে দেখো গণিত আছে, বাংলা আছে, ধর্ম আছে, তারপর মানে 7টা 8টা 10টা বই একসাথে একত্রে প্রতিটা বিষয় আলাদা আলাদা নিয়ে একটা সেট গঠন হয়েছে। তো এরকম কতগুলো নির্দিষ্ট জিনিস ওখানে থাকে একটা সেটের ভিতরে বা উপাদান থাকে। তো এই সেট এর ধারণা প্রথমে দেন হচ্ছে গণিতবিদ জর্জ ক্যান্টর, জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর এই সেটের ধারণা প্রথম নিয়ে আসেন। তার এই ব্যাখ্যা গণিত শাস্ত্রে সেট থিওরি নামে পরিচিত, সেট তত্ত্ব বা সেট থিওরি নামে পরিচিত। তো আমরা আসি সেট কাকে বলে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন ধরো পদ্মা, মেঘনা, যমুনা, এই 3টা নদীর একটা সেট, 3টা নদীর একটা সেট। এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম যে এ সেট পদ্মা, মেঘনা, যমুনা। আবার দেখো আরেকটি সেটকে আমরা যদি বি দ্বারা প্রকাশ করি, তাহলে যেমন স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4 এইভাবে কি চলতেই থাকবে। তো এগুলো হচ্ছে এক একটা সেট। বাংলাদেশের 3টা বড় নদী পদ্মা, মেঘনা, যমুনা নদীর সেট হচ্ছে এ, এবং বি দ্বারা স্বাভাবিক সংখ্যার সেট আমরা লিখলাম। এভাবে আমরা সেট প্রকাশ করি। তাহলে সংজ্ঞাটা আমরা এমনভাবে দেব যে বাস্তব বা চিন্তা জগতে, মানে আমাদের যে বাস্তব জগৎ আছে বা চিন্তা জগতে আমরা সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সুসংজ্ঞায়িত দেখো এখানে 3টা বড় নদীর সেট সুসংজ্ঞায়িত, এখানে বলে দেওয়া আছে যে কোনটা এই সেটের উপাদান। আবার দেখো বি এই স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান, স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 এগুলো কি স্বাভাবিক সংখ্যা, এগুলো কিন্তু সুসংজ্ঞায়িত এবং সমাবেশ বা সংগ্রহ। এগুলো দেখো এগুলো কি সংগ্রহ। আমাদের অনেক নদী আছে, কিন্তু তার মধ্যে থেকে কি 3টা নদী আমরা বাছাই করছি, এবং আমাদের সংখ্যাও কিন্তু অনেক ধরনের সংখ্যা আছে, তার মধ্যে শুধু স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা নিছি। তো এগুলা হচ্ছে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ। এখানে দেখো সমাবেশ মানে এই যে সাজানো সমাবেশ বা সংগ্রহ এই সংগ্রহকে সেট বলে।
আচ্ছা, সেটের বস্তুর কোনো পুনরাবৃত্তি বা ক্রম, সেটের কোনো পুনরাবৃত্তি বা ক্রম হয় না। সেটের বস্তুর পুনরাবৃত্তি বা ক্রম হয় না। হ্যাঁ, সেটের বস্তুর কোনো পুনরাবৃত্তি বা ক্রম হয় না। পুনরাবৃত্তি বা ক্রম হয় না। সেটের উপাদানের পুনরাবৃত্তি বা ক্রম হয় না। দেখো এখানে যদি এই আমরা সেটকে পদ্মা, মেঘনা, মেঘনা আবার মেঘনা লিখলাম, যমুনা লিখলাম, যমুনা লিখলাম। এইখানে এই যে আমরা দুইবার মেঘনা লিখছি, এই সেট, এই পুরো সেট আর ওই যে উপরের যে সেট, এটি দুইটা সেট একই, এই দুইটা সেট কিন্তু একই। মানে কোনো উপাদান যদি বহুবার থাকে, হ্যাঁ, একাধিক থাকে, তাহলে সেটের পুনরাবৃত্তি বা ক্রম, মানে ওই সেট আর এই সেট লেখায় কি কথা, আমরা যদি 10 বারও লিখি মেঘনা বা যমুনা বা পদ্মা, তাহলে এই সেটের উপাদানের কোনো পুনরাবৃত্তি বা ক্রম হয় না। এই সেট সমান আমরা এই সেটই লিখতে পারি। একাধিক থাকলেও সেটা আসলে আমাদের মানে বিবেচনার বিষয় নাই, সেটাকে আমরা একটাই এই যে এই সেটের সঙ্গে আমরা লিখতে পারি। একাধিক থাকলেও সেটাকে কেবলমাত্র আমরা একটা কাউন্ট করব। এবং ক্রম, হ্যাঁ, ধরো এখানে পদ্মা, মেঘনা, যমুনা দেওয়া আছে, তাহলে এইটা সমান সমান আমরা কি লিখতে পারি, পদ্মা, মেঘনা, যমুনা না লিখেও আমরা মেঘনা আগে দিতে পারি, যমুনা পরে দিতে পারি, পদ্মা দিতে পারি। এই দুইটা সেটের মধ্যে কোনো পার্থক্য নেই। এই যে এই সেট এবং এই সেটের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ সেটের উপাদানের কোনো ক্রম হয় না, ঠিক আছে, মানে সিরিয়াল হয় না, যেটাকে আমরা আগে পিছিয়ে করতে পারি, কোনো সমস্যা নেই। আবার পুনরাবৃত্তিও হয় না, পুনরাবৃত্তি করলেও কোনো মানে মানের চেঞ্জ হয় না। দুইটা সেট একই, দেখো এখানে দুইবার আছে মেঘনাথ, এই সেট আর এই সেট একই, পুনরাবৃত্তি থাকলেও সেটা গ্রহণযোগ্য, মানে আমাদের বিবেচনার বিষয় না। বেশি থাকলেও সেটাকে আমরা একটা তো লিখতে পারি। সেটের প্রত্যেক বস্তুকে সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়। সেটের প্রত্যেক বস্তুকে, এই যে মেঘনা, যমুনা, পদ্মা, এই প্রত্যেকটাকে কি বলা হয়, সেটের উপাদান। আর ইংরেজিতে বলা হয় এলিমেন্ট। এগুলোকে কি বলা হয়, এলিমেন্ট বা উপাদান বলা হয়। সেটকে সাধারণত প্রকাশ কিভাবে করা হয়, সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালা প্রথম অক্ষর দিয়ে সেট প্রকাশ করা হয়। ইংরেজি বর্ণমালা প্রথম অক্ষর, বড় হাতের অক্ষর A B C, হ্যাঁ, X, হ্যাঁ, বড় হাতের অক্ষর দিতে হবে, X Y Z, হ্যাঁ, এই ধরনের প্রকাশ করা হয়। ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর দিয়ে সেটগুলা প্রকাশ করা হয়। আর সেটের উপাদানগুলোকে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। সেটের এই যে উপাদানগুলোকে আমরা প্রতীকী হিসেবে, হ্যাঁ, আমরা ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করি। সেটের উপাদান যেমন কোনো একটা সেট, সেই উপাদানগুলোকে আমরা ছোট হাতের অক্ষর, হ্যাঁ, এইগুলা দ্বারা প্রকাশ করব উপাদানগুলোকে। সেটের ভিতরে, বন্ধনীর ভিতরে, হ্যাঁ, যে প্রতীকগুলো থাকে, এগুলোকে আমরা ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হবে বা প্রকাশ করতে পারি। সেটের উপাদানগুলোকে, হ্যাঁ, এই প্রতীকের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। বন্ধনীর তৃতীয় বন্ধনীর ভিতরে
অন্তর্ভুক্ত করা হয় সেটের উপাদানগুলোকে এই বন্ধনীর ভিতরে লেখা হয়। এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে লেখা হয়। তাহলে কোন বন্ধনী ব্যবহার করা হয়? সেট প্রকাশের ক্ষেত্রে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করা হয়। এবং সেটের উপাদানগুলোকে আমরা এভাবে লিখতে পারি, যেমন ধরো এই বিশ বা এটাকে যদি আমরা এক সেট ধরি, তাহলে দেখো এক সেটের উপাদানগুলো কি আছে? এ বি সি এক্স ওয়াই জেড। তাহলে আমরা লিখতে পারবো এ উপাদান হচ্ছে এক্স এর উপাদান। আবার দেখো বিও কি এক্স এর উপাদান, সিও কি এক্স এর উপাদান। এই যে উপাদানকে এই চিহ্ন দ্বারা লেখা হয়। আবার এক্স হচ্ছে এক্স এর উপাদান, ছোট এক্স হচ্ছে ছোট হাতের এক্স, বড় এক্স এর উপাদান। আবার ওয়াই হচ্ছে এক্স এর উপাদান, জেড হচ্ছে ছোট হাতের জেড হচ্ছে এক্স এর উপাদান। এইগুলোকে পড়া হয় হচ্ছে এক্স এর উপাদান, এক্স এর উপাদান এবং পড়া হয় এ বিলংস টু, ইংলিশে পড়া হয় এ বিলংস টু এক্স, মানে এক্স এর উপাদান। এটাকে ইংলিশে পড়া হয় এ বিলংস টু এক্স। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি। যে উদাহরণ একে তোমাদের একটা জিনিস দেওয়া আছে, প্রশ্ন যে প্রথম 5টি বিজোড় সংখ্যার সেট এ হলে, প্রথম 5টি বিজোড় সংখ্যার সেট এ, এটা তোমাদের প্রশ্নে দিয়ে দিচ্ছে যে প্রথম উদাহরণ একে প্রথম 5টি বিজোড় সংখ্যার সেট, এটাকে একটা সেট আকারে প্রকাশ করতে বলছে। তো আমরা প্রথম 5টি বিজোড় সংখ্যার সেট যদি এ ধরি, সেট যদি এ হলে তাহলে আমরা লিখতে পারি এ সেট সমান প্রথম 5টি বিজোড় সংখ্যা কি আমরা জানি, 1 3 5 7 9। দেখো এগুলা হচ্ছে সংখ্যার প্রথম 5টি বিজোড় সংখ্যাগুলোর মধ্যে যত সংখ্যা আছে তার মধ্যে প্রথম 5টি যত স্বাভাবিক সংখ্যা আছে তার মধ্যে প্রথম 5টি বিজোড় সংখ্যার সেট হচ্ছে এইগুলা 1 3 5 7 9। তাহলে আমরা লিখতে পারি এইগুলা বিজোড় সংখ্যার সেট এ যদি ধরি তাহলে আমরা এর সমস্যা লিখতে পারি 1 3 5 7 9। তাহলে এটাই আমাদের আনসার। প্রথম 5টি বিজোড় সংখ্যার সেটের উত্তরটা আমরা এইভাবে লিখব। যদি সেট সমান বিজোড় সংখ্যার সেট সমান এ ধরি তাহলে এর সমস্যা লিখব 1 3 5 7 9। এবার সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে সেট প্রকাশ করার দুইটা পদ্ধতি আছে। সেট প্রকাশ করার দুইটা পদ্ধতি একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে তালিকা। সেট প্রকাশের দুইটা পদ্ধতির মধ্যে একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি বা টেবুলার মেথড, আর এটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম।
সেট বিল্ডার ফর্ম তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। সেট প্রকাশের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে সেট প্রকাশের সুনির্দিষ্ট উল্লেখ থাকে, সেট ও সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে। তালিকা পদ্ধতিতে সেটের প্রকাশের উপাদানগুলো, সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে। সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে। যেমন ধরো এ সমান আমরা লিখতে পারি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4, এগুলা আবার ধরো, অথবা শুধু 4 পর্যন্ত আমরা নিতে পারি, যে 1 2 3 4। আবার বি সমান আমরা লিখতে পারি যে আরেকটি সেট আমরা নিতে পারি, যে এখানে রহিম, করিম, জব্বার, এই তিনজনের 3টি উপাদান নিয়ে সেট। এগুলা হচ্ছে তালিকা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে। সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে সেট গঠন যে পদ্ধতি, সেট গঠন পদ্ধতিটা হচ্ছে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না। উপাদানগুলোর উপাদান নির্ধারণের জন্য কি শর্ত দেওয়া থাকে, বিভিন্ন শর্ত দেওয়া থাকে। উপাদান নির্ণয় বা নির্ধারণের জন্য বিভিন্ন শর্ত দেওয়া থাকে। উপাদান নির্ধারণের জন্য বিভিন্ন শর্ত দেওয়া থাকে। সেট গঠন করার জন্য উপাদান নির্ধারণের জন্য বিভিন্ন শর্ত দেওয়া থাকে। যেমন ধরো x such that x, যেমন এটাই একটা আমরা যদি সেট ধরি, তাহলে স্বাভাবিক সংখ্যা, এই সেটটাকে যদি আমরা এ সেট ধরি, x such that x স্বাভাবিক সংখ্যা এবং x ছোট 10-এর চেয়ে। এই দেখো এখানে x, আমরা উপাদানগুলোকে আমরা x ধরে নিছি, উপাদানগুলোকে আমরা একটা সেটের উপাদানগুলোকে x ধরে নিছি। উপাদানকে আমরা x ধরে নিছি। উপাদানগুলো আমরা এখনো জানি না, আমরা সেটাকে অজানা রাশি, এটা একটা অজানা রাশি। অজানা রাশি বা চলক যে কোনোটাই ধরতে পারি আমরা, x ধরে নিব, এবং সেই x এর উপরে xটা কেমন সেইটার বর্ণনা এখানে দেওয়া আছে। xটা কেমন হবে, x হবে স্বাভাবিক সংখ্যা এবং x 10, মানে এই ধরনের শর্ত দেওয়া থাকবে। আর এই যে চিহ্নটা কোলন, এটাকে সাচ দ্যাট বা এরূপ যেন এটাকে বলা হয় এরূপ যেন বা যেন, আর ইংলিশে বলা হয় সাচ দ্যাট। আর এই যে শর্ত, এটা হচ্ছে শর্ত, এগুলো হচ্ছে শর্ত দেওয়া থাকবে উপাদান নির্ধারণের জন্য। এগুলো কিন্তু সুনির্দিষ্টভাবে সকল উপাদান দেওয়া নাই, সুনির্দিষ্টভাবে
দেখো উপাদানগুলো দেওয়া নাই, এই যে এখানে এক্স, এখানে অ্যাসেটের উপাদানগুলো হবে এক্স। এক্স কেমন হবে সেটাই বলা আছে, যে এক্সের যে স্বাভাবিক সংখ্যা, এক্স হবে স্বাভাবিক সংখ্যা এবং 10-এর চেয়ে ছোট। তাহলে এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। এই যে এই সেটটা, হ্যাঁ, এই সেটটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেম এই সেটটাকে আমরা যদি তালিকা পদ্ধতিতে লিখতে যাই, এটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে লিখতে যাই, সেটাকে আমরা কিভাবে লিখব? সেম এই সেটটাকে আমরা যদি তালিকা, হ্যাঁ, এটা তো সেট গঠন পদ্ধতি, সেট গঠন, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন এইটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে লিখতে যাই, তাহলে আমরা লিখতে পারি সেট সমান সমান এক্স কেমন হবে? স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা জানি আমরা কি কি, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? দেখো এক স্বাভাবিক সংখ্যা এবং কি 10-এর চেয়ে ছোট হবে, তাহলে 10-এর চেয়ে ছোট এবং এক স্বাভাবিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যা আছে তার মধ্যে থেকে 10-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে এইগুলা। তাহলে এই যে উপাদানগুলা নিয়ে গঠিত সেট, সেটাই হচ্ছে তালিকা পদ্ধতি। এখানে দেখো সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে, কিন্তু সেট গঠন পদ্ধতিতে সকল উপাদান সুনির্দিষ্টভাবে দেওয়া নাই, কিন্তু শর্ত দেওয়া আছে। এটা তোমাদের বুঝতে হবে। সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথডে যে বিভিন্ন শর্ত দেওয়া থাকবে উপাদানের। আচ্ছা, আচ্ছা, উদাহরণ 2। এখানে দেখো উদাহরণ 2-এ বলে পি একটি সেট দেওয়া আছে এবং উপাদানগুলো দেওয়া আছে সুনির্দিষ্টভাবে, এবং এটি কিন্তু তালিকা পদ্ধতিতে দেওয়া আছে 4 8 12 16 20। উপাদানগুলো নিয়ে গঠিত সেট হচ্ছে পি। সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তো আমরা যেহেতু এটা তালিকা পদ্ধতিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে প্রত্যেকটি উপাদান, এগুলোকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হলে আমরা তালিকা পদ্ধতিতে আমরা জানি কি সেটের সকল উপাদানগুলোর শর্ত দেওয়া থাকে। তো আমরা শর্তেরা সেভাবে প্রকাশ করি। এখানে কি কি শর্ত আমরা দিতে পারি, যে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ, উপাদানগুলো, সেটের সকল উপাদানগুলো, সেটের সকল উপাদানগুলো হচ্ছে স্বাভাবিক। 1 নম্বর শর্ত হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এরা কি স্বাভাবিক সংখ্যা, শর্ত হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 2 নম্বর শর্ত আমরা দিতে পারি, 2 নম্বর শর্ত দিতে পারি সেটা হচ্ছে এরা 4-এর গুণিতক, 4-এর 4-এর গুণিতক। এবং আরেকটা শর্ত দিতে পারি, সেটা হচ্ছে 20-এর সমান অথবা ছোট, 20-এর সমান, 20-এর সমান অথবা কি ছোট, যেগুলা আছে সবগুলাই 20-এর সমান অথবা ছোট, বা ছোট, বা এটাকে আরেকভাবে লেখা যায় 20-এর চেয়ে বড় নয়, আর এটা আরেকভাবে লেখা যায় 20-এর চেয়ে বড় নয়, এইভাবেও লেখা যায়। তাহলে এই 3টা শর্ত দিয়ে আমরা পি সেটটাকে লিখতে পারি। সুতরাং পি সেট সমান সমান লিখতে পারি, উপাদানগুলোকে আমরা এক্স ধরে নিলাম, এক্স, এখন এক্সের উপরে শর্ত দিব, এক্স কেমন হবে, উপাদানগুলোকে আমরা এক্স ধরে নিলাম। তো উপাদানগুলো কেমন হবে, এক্স স্বাভাবিক সংখ্যা হবে, স্বাভাবিক সংখ্যা হবে, এবং 4-এর
স্বাভাবিক সংখ্যা এবং 4-এর গুণিতক হবে এবং 4-এর গুণিতক হবে স্বাভাবিক সংখ্যা এবং এরা কি 4-এর গুণিতক। এবং আরেকটা শর্ত থাকবে 3 নম্বর যে শর্তটা, এবংটা আমরা এখানে লিখতে পারি এবং 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 x 20-এর ছোট x এবং x কেমন হবে, x হবে 20-এর ছোট, 20-এর চেয়ে বড় নয়, 20-এর চেয়ে ছোট অথবা কি হবে 20-এর সমান হবে, মানে দুইটাই 20-এর সমান অথবা ছোট দুইটা উপাদানই নিতে হবে। তাহলে এই যে 3টা শর্ত আমরা একসাথে লিখে আমরা এই সেটটিকে তালিকা থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম। এখানে দেখো কি উদাহরণ 3-এ কিউ একটি সেট দেওয়া আছে এবং এখানে উপাদানগুলো কিন্তু সুনির্দিষ্ট করে দেওয়া নাই, সুতরাং এটি কি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, সেটাকে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো তালিকা পদ্ধতি আমরা জানি কি সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে প্রত্যেকটা উপাদান। তাহলে আমরা এখানে বলছি x কেমন হবে 42-এর সকল গুণনীয়ক। তাহলে আমরা 42-এর গুণনীয়কগুলো বের করি, 42-এর গুণনীয়ক আমরা বের করি 2 21 দুগুণে 42, 3 3 3 3 4 12, 3 14 42, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে 6 7 42। তাহলে কিন্তু আমরা 42-এর গুণনীয়কগুলো পেয়ে গেলাম। 42-এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 6 7 14 21 42, এগুলো কিন্তু 42-এর গুণনীয়ক। সুতরাং এই যে উপাদানগুলো নিয়ে গঠিত সেটটাই হচ্ছে কিউ সেট। এই যে কিউ সেটটাই হচ্ছে 42-এর গুণনীয়কগুলো নিয়ে গঠিত সেটটাই হচ্ছে কিউ, এবং এটাই হচ্ছে কিউ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ। সেটের প্রকারভেদ আমরা জানব। সেটের যে প্রকারভেদগুলো আছে তার মধ্যে হচ্ছে সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, এগুলো হচ্ছে সেটের বিভিন্ন প্রকার। তো আমরা দেখব যে সসীম সেট কোনগুলো, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় কয়টা উপাদান আছে সেই সেটকে বলে সসীম সেট। যেমন ধরো এখানে এ একটি সেট, এটার উপাদান কয়টা 1 2 3 4, এই 4টি এখানে উপাদান আছে 4টি। আবার দেখো বি আরেকটি সেট যেটি উপাদানগুলো দেওয়া আছে 5 10 15 থেকে 100 পর্যন্ত, এগুলা কিন্তু শেষ আছে, উপাদানগুলোর শেষ আছে এবং উপাদানগুলো কিন্তু গণনা করা যায়। এখানে কয়টা উপাদান আমরা যদি এভাবে লিখতে থাকি 5 10 15 20, তারপরে 25 30 এভাবে যেতে থাকি, তাহলে মোট উপাদান পাবো 20টি, মোট উপাদান পাবো 20টি এবং এই উপাদানগুলো কিন্তু শেষ আছে। তাহলে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় যে এই সেটে এতগুলো উপাদান আছে, সেই উপাদানগুলোকে কি বলা হয় সসীম সেট, আর বা ফাইনাইট সেট, আর একটা হচ্ছে অসীম সেট, ইনফাইনাইট সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, মানে গণনা করে শেষ করা যায় না। দেখো এখানে দুইটা সেটই দেওয়া আছে, এদের সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না। দেখো স্বাভাবিক সংখ্যার সেট, এটা কিন্তু অসীম পর্যন্ত। আবার এই আরেকটি বিজোড় সংখ্যার জোড় সংখ্যার সেট, দেখো 2 4 6 8, এগুলো কিন্তু অসীম, মানে চলতেই থাকবে, হ্যাঁ, এটার কোনো শেষ নাই। হ্যাঁ, যে সেটের উপাদান সংখ্যা, এগুলো কিন্তু উপাদান সংখ্যা গণনা করা যাচ্ছে না, তাহলে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাদেরকে বলা হয় অসীম সেট। এবার আসো ফাঁকা সেট বা এমটি সেট, যে সেটের কোনো উপাদান নেই,
যে সেটের কোনো উপাদান অবশ্যই ফাঁকা সেট আরেকটা সেট হচ্ছে, সেটা হচ্ছে ফাঁকা সেট, এটাকে ইংলিশে বলা হয় এমটি সেট। যে সেটের কোনো উপাদান নেই, যে সেটের কোনো উপাদান নাই সেই সেটকে ফাঁকা সেট বলা হয়। ফাঁকা সেটকে ফাই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। ফাঁকা সেটকে ফাই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। ফাঁকা সেটকে ফাই প্রতীক দ্বারা, যে সেটের কোনো উপাদান নেই সেই সেটকে ফাই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। বিজ্ঞানী জন ভ্যান চিত্রের সাহায্যে সেট প্রকাশ করার একটা রীতি প্রবর্তন করেন। সেট প্রকাশ করার বিভিন্ন একটা রীতি প্রবর্তন করেন। এই রীতিগুলো প্রকাশ করতে গিয়ে তিনি বিভিন্ন চিত্র ব্যবহার করেন। এই চিত্রগুলো তার নাম অনুসারে ভ্যান চিত্র নামকরণ করা হয়। ভ্যান চিত্রে সাধারণত আয়তাকার ও বৃত্তাকার ক্ষেত্র ব্যবহার করা হয়। ভ্যান চিত্রে সাধারণত আয়তাকার ও বৃত্তাকার ক্ষেত্র ব্যবহার করা হয়। এইখানে কয়েকটা সেটের চিত্র, ভ্যান চিত্র প্রদর্শন করা হয়েছে। এখানে একটি সেট, বি একটি সেট, এ এবং ইউ আরেকটি সেট। এই তিনটা সেটকে দেখো আলাদা চিত্রের সাহায্যে প্রকাশ করা হয়েছে। এগুলো হচ্ছে আয়তাকার ক্ষেত্র দ্বারা একটি সেট প্রকাশ করা হয়েছে, বৃত্তাকার ক্ষেত্র দ্বারা এবং বি দুইটি সেট আলাদাভাবে প্রকাশ করা হয়েছে। ভ্যান চিত্র ব্যবহার করে অতি সহজে সেট ও সেট প্রকৃতির বিভিন্ন বৈশিষ্ট্য আমরা বের করতে পারবো। এগুলো আমরা পরবর্তীতে প্রশ্ন সমাধান করতে গিয়ে দেখব। এবার আমরা উপসেট সম্পর্কে জানব। সাবসেট বা উপসেট। দেখো উপসেট বা সাবসেট কাকে বলে? কোনো সেটের যে উপাদানগুলো দেওয়া থাকে সেই উপাদানগুলো থেকে যতগুলো সেট গঠন করা যায়, কোনো একটা সেটে যতগুলো উপাদান দেওয়া থাকে সেই উপাদানগুলো দিয়ে যত রকম সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে প্রদত্ত সেটের উপসেট বলে। তো আমরা যেমন ধরি যে এইখানে একটি সেট দেওয়া আছে যার উপাদানগুলো হচ্ছে 1 1 2 3। এই তিনটি উপাদান দিয়ে দেখব আমরা কতগুলা সেট গঠন করা যায়। কারণ এখানে বলছে কোনো সেটের উপাদান থেকে যতগুলা সেট গঠন করা যায়। তো আমরা দেখি কতগুলা সেট গঠন করা যায়। এই যে 1 2 3 থেকে কতগুলা সেট গঠন করা যায়। 1 2 3 দিয়ে 1 2 3 1 2 3 এই একটি সেট গঠন করলাম। তারপর 1 এবং 2 আর তিনটি উপাদান নিয়ে একটা সেট, আবার 1 2 নিয়ে একটা সেট, আবার 1 3 নিয়ে আরেকটা সেট, এরপর হচ্ছে 2 1 আর 1 2 একই কথা, 2 3 আরেকটা সেট গঠন করা যায়। তাহলে আচ্ছা, দুইটি উপাদান নিয়ে গঠিত সেট শেষ, মানে তিনটা। এরপর আমরা একটি উপাদান নিব, শুধু একটি উপাদান নিয়ে গঠিত সেট একটা, 1 এবং 2 এবং 3। তাহলে এই 1 2 3 তিনটি উপাদান নিয়ে গঠিত সেট একটা, 1 2 দুইটি উপাদান নিয়ে গঠিত সেট 1 2 3 তিনটা, এবং শুধু একটি করে উপাদান নিয়ে গঠিত সেট হচ্ছে তিনটা। এভাবে আমরা প্রথমে তিনটি উপাদান নিয়েই একটা সেট, এরপর দুইটি করে নিয়ে কতগুলা করা যায় সেগুলো করব। এরপর একটা করে নিয়ে কতগুলো সেট গঠন করা যায়, একটি উপাদান নিয়ে কতগুলো সেট গঠন, প্রথমে তিনটি উপাদান নিয়ে গঠিত কয়টা সেট গঠন করা যায় দেখব। তারপর দুইটা উপাদান নিয়ে কতগুলো সেট গঠন করা যায়, এরপর একটি উপাদান নিয়ে কতগুলো সেট গঠন করা যায় সেগুলা করব। তাহলে
কোনো সেটের উপাদান থেকে যতগুলা সেট, এই যে যতগুলা সেট গঠন করলাম তাদের প্রত্যেকটিকে ওই সেটের উপসেট বলে। এই প্রত্যেকটাই হচ্ছে এই প্রত্যেকটাই হচ্ছে এই এ সেটের উপসেট। এ সেটের এই প্রত্যেকটাই হচ্ছে এ সেটের উপসেট। এ সেটের উপসেট, এই প্রত্যেকটাই হচ্ছে এ সেটের উপসেট। তাহলে আমরা দেখলাম যে কোনো একটা সেট দেওয়া থাকলে সেই সেটের উপাদানগুলো নিয়ে যত রকম সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটিকেই প্রদত্ত সেটের উপসেট বলে। তাহলে আমরা এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যেটা ভালোভাবে তোমরা লক্ষ্য রাখো, যে ফাঁকা সেট যে কোনো সেটেরই উপসেট। ফাঁকা সেট আমরা যে কোনো সেটই যদি উপসেট বের করতে বলে সেই ক্ষেত্রে আমরা ফাঁকা সেট ওই উপসেটের একটি উপসেট এটা আমরা সব সময় ধরে নিব। তাহলে আমরা এইখানে 4 নম্বর উদাহরণে দেওয়া আছে যে এর উপসেট সমূহ লেখো। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এ সেটের উপসেট সমূহ হচ্ছে উপসেট সমূহ হচ্ছে 1 2 3, এরপর আমরা নিব 1 2, এরপর নিব হচ্ছে 1 3, এরপর নিব হচ্ছে 2 3, এরপরে নিব হচ্ছে 1, এরপর হচ্ছে 2, এরপর হচ্ছে 3। এরপর যেহেতু ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, সুতরাং আমরা ফাঁকা সেট লিখব। এটাই আমাদের আনসার। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এই যে উপসেটগুলো পেলাম, এগুলোকে আমরা ধরতে পারি 1 2। এটিকে যদি আমরা পি ধরি, 1 2 উপসেটকে আমরা যদি পি ধরি, 1 3 এগুলোকে আমরা যদি কিউ ধরি, তারপর আর যদি আমরা 2 ধরি, এসকে যদি আমরা 3 ধরি, তাহলে এইগুলাকে আমরা এই উপসেটগুলা যে কোনো উপসেটই আমরা নিতে পারি। প্রত্যেকটা উপসেটকে আমরা, যেমন পি উপসেটকে আমরা সাবসেট অর ইকুয়াল এ লিখব। এই উপসেটটা এ সেটের একটি উপসেট, এটাকে এইভাবে প্রকাশ করা হয়, পি সাবসেট অর ইকুয়াল এ। এইভাবে প্রকাশ করা হয়, পি সাবসেট অর ইকুয়াল, মানে পি হচ্ছে এ সেটের উপসেট। এটা দ্বারা এই চিহ্ন বা প্রতীক দ্বারা আমরা বুঝবো পি এ সেটের একটি উপসেট, পি সাবসেট অর ইকুয়াল এ। অনুরূপভাবে কিউকেও আমরা লিখতে পারি কিউ সাবসেট অর ইকুয়াল এ, এবং আর কেও আমরা লিখতে পারি আর সাবসেট অর ইকুয়াল এ, এবং এস কে আমরা লিখি এস সাবসেট অর ইকুয়াল এ। তাহলে এইভাবে আমরা যে কোনো উপসেটকে কোন সেটের উপসেট সেটা আমরা এই প্রতীক দ্বারা লিখব। আলোচনায় সংশ্লিষ্ট যে সেটগুলা থাকবে সেই সেটগুলা কোনো নির্দিষ্ট সেটের উপসেট হলে সেই উপসেটগুলোর সাপেক্ষে ওই নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলা হয় বা ইউনিভার্সাল সেট বলা হয়। দেখো এখানে এই যে বি সেট এবং সি সেট, যে উপাদানগুলো আছে, দেখো বি সেটের উপাদানগুলো এ সেটেও আছে, আবার সি সেটের উপাদানগুলো এ সেটে আছে। সুতরাং এখানে এই যে আলোচনা সংশ্লিষ্ট যে 3টা সেট, সেই 3টা সেটের মধ্যে বি সেট এবং সি সেটের সাপেক্ষে এ সেটটি হচ্ছে সার্বিক সেট, কারণ বি সেটের উপাদানগুলো এ সেটে আছে এবং সি সেটের উপাদানগুলো এ সেটে আছে। তাহলে বি এবং সি সেটের সাপেক্ষে
সেটটি হচ্ছে সার্বিক সেট। তাহলে আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি কোনো নির্দিষ্ট সেটের উপসেট হয় তাহলে সেই উপসেটগুলোর সাপেক্ষে ওই নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বলে। এখানে দেখো বি সাবসেট অর ইকুয়াল এ, আবার সি সাবসেট অর ইকুয়াল হচ্ছে এ। সুতরাং আমরা এ বি ও সি সেটের সাপেক্ষে, বি ও সি সেটের সাপেক্ষে এ হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু বি সাবসেট অর ইকুয়াল হচ্ছে এ, আবার সি সাবসেট ইকুয়াল হচ্ছে এ, সুতরাং এ হচ্ছে এ ও বি এ সেট এ বি ও সি এর সাপেক্ষে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম। পূরক সেট বা ইংলিশে কমপ্লিমেন্ট অফ এ সেট। হ্যাঁ, যদি ইউ সার্বিক সেট হয়, যদি ইউ সার্বিক সেট হয় এবং এ যদি ইউ এর উপসেট হয়, তখন উপসেট হয় তবে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় সেই সেটকে এ সেটের পূরক সেট বলা হয়, বা এটিকে এ সেটের পূরক সেটকে এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট এ সি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি, যদি ইউ সার্বিক সেট হয় এবং এ যদি ইউ এর একটি উপসেট হয়, তখন এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ এর পূরক সেট বলে। এটিকে প্রকাশ করা হয় এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট দিয়ে। দেখো উদাহরণ 6-এ যে প্রশ্নটি দেওয়া আছে, ইউ সার্বিক সেট হচ্ছে 1 2 3 4 5 6 এবং এ হচ্ছে 2 4 6 হলে এ কমপ্লিমেন্ট বা এ পূরক সেট বের করতে বলছে। তাহলে এর পূরক সেটকে আমরা এইভাবে লিখতে পারি, এ কমপ্লিমেন্ট সমান আমরা লিখতে পারি ইউ মাইনাস এ, মানে এ এর বহির্ভূত সকল সেট নিয়ে যে সেট গঠিত তাকে আমরা এর পূরক সেট বলবো। তাহলে ইউ দেওয়া আছে 1 2 3 4 5 6 আর এ সেটটি হচ্ছে 2 4 6। এখন আমরা এই যে ইউ সেট থেকে 2 4 6 সেট বাদ দিয়ে উপাদানগুলো যদি বাদ দিই, 2 4 6 বাদ দিলে থাকে হচ্ছে 1 3 5। এই যে সেটটি পেলাম হচ্ছে মানে এর বহির্ভূত যে সেটগুলো আছে 1 3 5, এগুলোই হচ্ছে এর পূরক সেট বা এ কমপ্লিমেন্ট সেট। সেট প্রক্রিয়া, বিভিন্ন সেট প্রক্রিয়া রয়েছে, যেমন সংযোগ সেট, ইউনিয়ন অফ সেটস। তো পি এবং কিউ দুটি সেট দেওয়া আছে এবং পি এবং কিউ এর সংযোগ সেট বের করতে বলছে। তো এটা আমরা সংযোগ সেট কাকে বলি? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয় বা ইউনিয়ন অফ সেটস বলা হয়। তাহলে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট বলা হয়। যেমন পি এবং কিউ সেট দ্বয়ের পি ইউনিয়ন কিউ সেট সমান আমরা লিখব
পি এবং কিউ এর মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো নিয়ে গঠিত সেট 2 3 4 5 6 সেট, এইটাই হচ্ছে পি এবং কিউ এর সংযোগ সেট বা পি ইউনিয়ন পি এন্ড কিউ, পি ইউনিয়ন কিউ সমান আমরা লিখব 2 3 4 5 6। আবার দেখো উদাহরণ 8-এ দুইটি সেট দেওয়া আছে, তা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে আর এবং এস, এবং বলছে আর ইউনিয়ন এস নির্ণয় করো, মানে সংযোগ সেট নির্ণয় করো। তো আমরা প্রথমে সেট গঠন পদ্ধতি দেওয়া আছে আমরা লিখব আর ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স 6 এর গুণনীয়ক সমূহ 6 এর গুণনীয়ক আমরা জানি 6 সমান আমরা লিখতে পারি 1 × 6 2 × 3। আচ্ছা, তাহলে 6 এর গুণনীয়ক সমান আমরা লিখতে পারি 1 2 তালিকা পদ্ধতিতে 1 2 3 6, এবং এস সমান কি দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স 8 এর গুণনীয়ক সমূহ এবং 8 সমান আমরা কি লিখতে পারি 1 = 8 2 × 4 আর লেখা যায় না। তাহলে আচ্ছা, তাহলে সেট গঠন পদ্ধতিটিকে তালিকা পদ্ধতি আমরা লিখতে পারি 1 2 4 8। এখন আমরা যদি আর ইউনিয়ন এস বের করতে চাই সংযোগ সেট, তাহলে আর সমান আমরা জানি 1 2 3 6, এবং ইউনিয়ন এস সমান কত দেওয়া আছে 1 2 4 8। এখন এই দুইটা সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট কোনটা 1 2 3 4 4 6 8। দেখো 1 2 3 6 1 2 3 6 আছে 1 2 4 8 1 2 4 8, মানে সবগুলো উপাদান নিয়ে গঠিত যে সেটটা সেটাই হচ্ছে সংযোগ সেট। এটাই আমাদের আনসার। দেখো ছেদ সেট, ইন্টারসেকশন অফ সেটস। ইন্টারসেকশন মানে হচ্ছে এখানে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে, দুই বা ততোধিক সেটের সাধারণ বা কমন উপাদানগুলো নিয়ে গঠিত যে সেট, দুই বা ততোধিক সেটের সাধারণ বা কমন উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় ছেদ সেট বা ইন্টারসেকশন অফ সেট। তাহলে এইখানে আমরা দেখো আর এবং এস এর সংযোগ সেট বের করছি। এখন আর ও এস এর যদি আমরা ইন্টারসেকশন সেট বের করতে চাই, আর ইন্টারসেকশন সি বের করতে যাই, তাহলে আমরা প্রথমে আর এর উপাদানগুলো লিখব 1 2 3 6 ইন্টারসেকশন সি কত দেওয়া আর ইন্টারসেকশন এস, হ্যাঁ এস। তাহলে এস এর উপাদানগুলো কি কি পাইছিলাম 1 2 4 8 1 2 4 8। হ্যাঁ, আমরা এইটিকে ভ্যান চিত্রের আকারেও প্রকাশ করতে পারি। যেমন ধরো এই যে ভ্যান চিত্রের আকারেও প্রকাশ করতে পারি। দুইটি বৃত্ত নিলাম, সুন্দর হয়নি, তোমরা ভালো সুন্দর করে একে নেবে। আচ্ছা, দুইটা ভ্যানচিত্র আমরা এই উপাদানগুলোকে দেখলাম। এখানে দেখো কমন আছে, দুইটা সেটের মধ্যেই কমন আছে বা সাধারণ উপাদান কি কি আছে 1, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, 3 এখানে নাই, এখানে নাই, 6 এখানে নাই, এখানে নাই, 4 নাই, 8 নাই, দুইটাতেই কমন নাই। তাহলে আমাদের যেই উপাদানগুলো কমন থাকবে সেই উপাদানগুলোকে আমরা দেখো এখানে এই যে আর, এটাকে আমরা আর, এই বৃত্তকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম। তাহলে আর এর উপাদানগুলো কি কি আছে, আর এটা হচ্ছে আর এর উপাদানগুলো আছে 1 2 3 6। আবার দেখো এস এর যে উপাদানগুলো, এস এর উপাদানগুলো আছে 1 2 4 8 4 8। এখন দেখো এই যে আমরা ইন্টারসেকশন, এই যে ইন্টারসেকশন অংশটি, মানে ইন্টারসেকশন অংশটি হচ্ছে এই যে এটি, এই যে আমরা যেটাকে মার্ক করলাম, দাগিয়ে মার্ক করলাম, সেটা হচ্ছে ইন্টারসেকশন মানে কমন।
কমন উপাদান নিয়ে গঠিত যে সেট, দুই বা ততোধিক সেটের কমন উপাদান বা সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটটি হচ্ছে ছেদ সেট বা ইন্টারসেকশন। তাহলে এখানে কমন আছে 1 2, তাহলে এই 1 2ই হচ্ছে আর ইন্টারসেকশন সি এর সেট। এভাবে আমরা ছেদ সেট বের করব। নিশ্চিত সেট বা ডিসজয়েন্ট সেটস। তো উদাহরণ 11তে বলা আছে যে এ ও বি দুটি সেট দেখাও যে এ ও বি সেট পরস্পর নিশ্চিত সেট। তো নিশ্চিত সেটের সংজ্ঞাটা হচ্ছে দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট। দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে সেট দুইটিকে পরস্পর নিশ্চিত সেট বলে। তাহলে আমরা দেখি যে আসলে এদের মধ্যে এবং মানে কোনো সাধারণ উপাদান আছে কি না। তাহলে প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে a = x such that x বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং x বিজোড় স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, তাহলে 1 থেকে 7 মধ্যে বিজোড় স্বাভাবিক সংখ্যা কি কি আছে আমরা দেখি। x বিজোড় স্বাভাবিক সংখ্যা হবে, বিজোড় স্বাভাবিক সংখ্যা 3 আছে, 5 আছে। তাহলে আমরা পেয়ে গেলাম এ সেটের তালিকা, তালিকা পদ্ধতি তালিকা সেটটি পেয়ে গেলাম। এবং বিতে বলা আছে যে x such that x 8 এর গুণনীয়ক সমূহ, x such that x 8 এর গুণনীয়ক সমূহ, x 8 এর গুণনীয়ক সমূহ। তাহলে 8 এর গুণনীয়ক সমূহ আমরা কি কি জানি। 8 কে আমরা লিখতে পারি 4, 3 দিয়ে লেখা যায় না, 5 দিয়ে যায় না। তাহলে আমরা গুণনীয়ক পেয়ে গেলাম। 8 এর গুণনীয়ক সমূহ তালিকা পদ্ধতিতে 1 2 4 8। সুতরাং আমরা এখন ইন্টারসেকশন বি দেখি কি হয়। এ সমান 3 5 ইন্টারসেকশন বি কত দেওয়া আছে 1 2 4 8। তাহলে এখন দেখো এই যে এখানে 3 আছে, এখানে কিন্তু কোথাও 3 নাই, আবার 5 আছে, এখানে কোথাও 5 নাই। তাহলে এদের মধ্যে কোনো সাধারণ বা কমন উপাদান নেই। সুতরাং এই সেটটিকে আমরা 5 দ্বারা প্রকাশ করব। কোনো না থাকলে সেটা 5 মানে ফাঁকা সেট। সুতরাং আমরা বলতে পারি যেহেতু এদের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই, সুতরাং আমরা বলতে পারি এ ও বি আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট। বি সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট।